সো আমাদের ফার্স্ট সেশনের বিপ্লব স্যার এত সুন্দর করে প্রেজেন্ট করলেন অ্যাবাউট প্রেজেন্টেশন স্কিল। হ্যাঁ, আমরা কিভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারি, নিজেদের কথাকে প্রেজেন্ট করতে পারি, সেটার উপরে উনি খুব সুন্দর কথা বলেন। আসলে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই এফেক্টিভ কথা বলছেন, স্যারকে অনেক থ্যাঙ্কস। আসলে আমরা স্টুডেন্টদের ভিতরে আমরা যারা টিচার আছি, স্টুডেন্টদের থেকে বিভিন্ন টাইমে প্রেজেন্টেশন নিচ্ছি, সেটা কোর্সের প্রেজেন্টেশন হোক অথবা থিসিস ডিফেন্স হোক, বা বিভিন্ন সময় অন্য কলিগদেরও বা অন্যান্য পিয়ার্সদেরও প্রেজেন্টেশন দেখার একটা সুযোগ হয় আমাদের। তো তখন আমরা সাধারণত যেটা দেখি যে প্রেজেন্টেশন বলতে আমরা সাধারণত যেটা বুঝি যে স্লাইড, প্রেজেন্টেশন বলতেই মাথায় চলে আসে স্লাইড, কিছু একটা স্ক্রিনের ভিতরে দেখাইতে হবে, সেখানে আমার অনেক ইনফরমেশন থাকবে। আমি অ্যাজ এ প্রেজেন্টার আমার কাজ কি? অ্যাজ এ প্রেজেন্টার আমার কাজ হচ্ছে স্ক্রিনের সামনে দাঁড়াবো, দাঁড়ায় স্ক্রিনে যা আছে সেগুলো আমি সবাইকে বলবো, হয় রিডিং করে বলবো বা এক্সপ্লেন করে বলবো। বাট কি অ্যাঙ্কর পয়েন্ট বলতে আমরা সবাই যেটা বুঝি, অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে স্লাইড। আমার পিছনে স্লাইড থাকবে, আমি সেখান থেকে পড়ে পড়ে, বা স্ক্রিন শেয়ার থাকবে, সেখান থেকে পড়ে পড়ে এক্সপ্লেন করে করে আমি বলবো। সো এই যে আমাদের প্রেজেন্টেশন স্লাইড সম্পর্কে যে ধারণাটা, আমাদের এই সেকেন্ড সেশনের যেটা মূল অ্যাঙ্কর পয়েন্ট, যেটা মূল বক্তব্য, সেটা হচ্ছে আমরা এই ধারণাটাকে চেঞ্জ করতে চাই। হ্যাঁ, স্টুডেন্টদেরকে আমরাও আমাদের ক্লাসে যখন ওরা প্রেজেন্টেশন দেয় বারবার বলার চেষ্টা করি আমরা, যে প্রেজেন্টেশন মানে হচ্ছে আমি যা বলতেছি, আমি যা মেসেজ দিচ্ছি, আমি যেটা বুঝাচ্ছি, সেটা হচ্ছে প্রেজেন্টেশন। আমি প্রেজেন্টার, আমার কথা প্রেজেন্টেশন, আমার বডি ল্যাঙ্গুয়েজ ইজ প্রেজেন্টেশন। আমি যা দেখাচ্ছি স্ক্রিনে, সেটা পাওয়ার পয়েন্টের স্লাইড হোক বা একটা পেজ হোক বা একটা ইমেজ হোক, সেটা শুধুমাত্র একটা টুল, আমার গল্প বলার একটা একটা মিডিয়াম, আমার গল্প বলতে হেল্প করার জন্য একটা টুল মাত্র। সেটা কিন্তু আমার আসল উদ্দেশ্য না। সো রিসার্চাররা আমাদেরকে যেটা বলেন যে আমরা যখন, যদি আমার মেসেজটা, অর্থাৎ সেটা আমার থিসিসের ডিফেন্সের প্রেজেন্টেশন হতে পারে, বা আমার একটা কোনো কন্টেন্টের প্রেজেন্টেশন হতে পারে, বা আমার একটা রিসার্চ প্রেজেন্টেশন হতে পারে, আমি যদি এই মেসেজটা অডিয়েন্সের কাছে মেমোরেবল করতে চাই, আমি চাই যে অডিয়েন্স এটা মনে রাখুক, তাহলে আমার তাদেরকে ডেটা, রিপোর্ট বা অনেক লেখা এগুলা দেওয়া জরুরি না, আমার একটা গল্প বলা জরুরি। আমি যেই টপিকটা বলবো সেটার নিশ্চয়ই একটা শুরু আছে, সেই গল্পটা বলার একটা কারণ আছে, সেই গল্পটার শুরু, সেই গল্পটার মাঝখান, সেই গল্পটার একটা শেষ, এবং গল্পের পরের আরো কিছু স্টেপ আছে। আমি যদি আমার প্রেজেন্টেশনটাকে এইভাবে একটা ধারায়, একটা অর্ডারে সাজাতে পারি, তাহলে আমার অডিয়েন্স আমার মেসেজটাকে মনে রাখবে। এটা হচ্ছে কি আসল ব্যাপার। আমাদেরকে ফার্স্ট অফ অল এই মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে, যে আমরা প্রেজেন্টেশন বলতে কিছু স্লাইড দেখায় যাওয়া, এই মাইন্ডসেট থেকে সরে আসি। প্রেজেন্টেশন মানেই হচ্ছে আমি একটা স্টোরি বলবো, আমি একটা গল্প বলবো, সেই গল্পের একটা ধারা থাকবে, এবং সেটাতে আমাকে হেল্প করার জন্য আই ক্যান ইউজ স্লাইড, আই ক্যান ইউজ আ সিঙ্গেল পেজ, আ সিঙ্গেল ফিগার অর এনিথিং। আচ্ছা, এক্ষেত্রে কেউ কি আমাকে বলতে পারে যে, একজন দুইজন একটু বললেই হবে, যে ওয়ার্ল্ডের বিভিন্ন ফিল্ডে, ইঞ্জিনিয়ারিং ফিল্ড বলি, আর্টস বলি, বা এন্টারটেইনমেন্ট বলি, এই সমস্ত ফিল্ডের যারা টপ লেভেলের রিসার্চার, তারা প্রেজেন্টেশনকে তুলে ধরার একটা খুব নাম করা একটা প্ল্যাটফর্ম আছে। প্রতি বছর সেই কনফারেন্সটা হয়, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় কনফারেন্সটা হয়। সেই কনফারেন্সটার নাম কি কেউ বলতে পারবে? ইউটিউবে খুব পপুলার ওই চ্যানেলটা। স্যার টেড টক। টেড টকস, রাইট, টেড টকস, গুড। টেডএক্স এবং টেড টক দুটো আসলে কাছাকাছি। টেডএক্সটা হচ্ছে গিয়ে লোকাল লেভেলের, টেডএক্স থেকে বিভিন্ন বেস্ট রিসার্চারদেরকে বা বেস্ট প্রেজেন্টারদেরকে নিয়ে টেড টকে প্রেজেন্ট করার জন্য সুযোগ দেওয়া হয়। সো আমি কয়েকটা টেড টকের জাস্ট স্ক্রিনশট দেখাচ্ছি। এখানে টেড টকের কিছু প্রেজেন্টার প্রেজেন্ট করতেছেন, ওনাদের পিছনে কিন্তু স্ক্রিন আছে, কিন্তু সেই স্ক্রিনে যে স্লাইডগুলো ওনারা দেখাচ্ছেন, সেটা কি আমরা টিপিক্যালি যেরকম পাওয়ার পয়েন্ট স্লাইড বলতে যা বুঝি, এরকম জিনিস কি ওনারা দেখাচ্ছেন? এরকম কিছু কিন্তু ওনাদের পিছনে নাই। কারো কারো স্লাইডে জাস্ট দেয়ার ইজ এ সিঙ্গেল সেন্টেন্স, কারো কারো ব্যাকগ্রাউন্ডে দেয়ার ইজ এ সিঙ্গেল ডেফিনিশন, কারো কারো ব্যাকগ্রাউন্ডে শুধুমাত্র একটা ছবি। সো তারা তো বেস্ট প্রেজেন্টার, ওয়ার্ল্ডের বেস্ট প্ল্যাটফর্মে, ওয়ার্ল্ডের সবচেয়ে এস্টিমড প্ল্যাটফর্ম বলা হয় প্রেজেন্টারদের জন্য, যারা পাবলিক স্পিকার তাদের জন্য এই টেড কনফারেন্সের প্ল্যাটফর্মটাকে। সো সেখানে ওনারা প্রেজেন্ট করতেছেন, অথচ ওনাদের পাওয়ার পয়েন্ট স্লাইড নেই, আবার কেমন প্রেজেন্টার হলো? সো আলটিমেটলি ওনারা ওনাদের কাজ, চিন্তা করো, আমাদের যেই পড়াশোনার টপিক,
বা আমাদের আমাদের যে ধরনের রিসার্চের টপিক তাদের থেকে আমাদের থেকে তাদের রিসার্চের টপিকগুলো আরো কত কমপ্লেক্স, আরো কত অ্যাডভান্সড, কিন্তু সেই অ্যাডভান্স টপিকগুলো তারা শুধুমাত্র হাতে গোনা কিছু স্লাইড, হাতে গোনা কিছু সিম্পল ফিগার দিয়ে তারা তাদের গল্পটা কিন্তু বলে দেয়। সো তারা যদি তাদের এত কমপ্লেক্স রিসার্চকে এত সিম্পল কিছু স্লাইডের মাধ্যমে, কিছু ছবির মাধ্যমে প্রেজেন্ট করতে যদি পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরা কেন মনে করি যে আমাদের অনেক বিশাল বড় স্লাইড লাগবে, 40-50টা স্লাইড, সেখানে প্রতিটা স্লাইডে অনেক লেখা, অনেক ছবি, এটা আমাদের কেন লাগবে? সো এই জন্য উই হ্যাভ টু রিথিঙ্ক, যে জিনিসটা আমাদের মাথার ভিতরে আগে ঢুকাইতে হবে, যে আমার গল্প, আমার প্রেজেন্টেশন, এইটা হচ্ছে ম্যান্ডেটরি, এই ধারাটা, এই প্রেজেন্টেশনের স্টাইলটা হচ্ছে ম্যান্ডেটরি। টুল কোনটা আমি ইউজ করতেছি, সেটা একটা ছবি নাকি কিছু স্লাইড নাকি একটা ডায়াগ্রাম, এই টুলটা হচ্ছে অপশনাল। আমার জন্য যেই টুল নেসেসারি সেই টুল আমি ব্যবহার করব। এমনও হতে পারে, অনেক টেড টক্স এরকম আছে, তোমরা নিজেরা দেখবা, পুরো টেড টক জুড়ে কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো লেখাই নেই, কোনো ইমেজও নেই, কিছুই নেই, পুরো গল্পটা টপিক প্রেজেন্টার নিজে তার ভয়েস দিয়ে, তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, তার পশ্চার দিয়ে, ক্রাউডের সাথে ইন্টারাকশনের মাধ্যমে তার রিসার্চটাকে তুলে ধরতেছে। সো দ্য স্টোরি ইজ ম্যান্ডেটরি, দ্য টুল ইজ অপশনাল। তো তার মানে স্যার টুল যেহেতু অপশনাল, তার মানে এই সেশন 2 আর দরকার নাই, আমরা সবাই চলে যাই সেশন 3 তে চলে যাই নাকি? না, তা না, টুলসটাও জরুরি, প্রেজেন্টেশনটাও জরুরি, বাট সেটা ঠিক ততটুকুই যতটুকু আমাকে আমার গল্প বলতে হেল্প করবে। সো আমরা যেটা বলতে চাচ্ছি আজকের এই সেশন 2 তে, যে ফার্স্ট অফ অল আমাকে বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য পারপাস অফ ক্রিয়েটিং এ প্রেজেন্টেশন স্লাইড। এইটা আমাদেরকে একটু রিথিঙ্ক করতে হবে। তো আমরা যেটাতে ব্রেকডাউন করছি, যে একটা প্রেজেন্টেশন স্লাইডের 3টা মূল পারপাস থাকবে। 1 নম্বর পারপাস হচ্ছে যে আমরা আমাদের অডিয়েন্সকে যেই স্টোরিটা বলতে চাচ্ছি, আমার কন্টেন্ট সম্পর্কে যে প্রেজেন্টেশনটা তাদের সামনে তুলে ধরতে চাচ্ছি, এইটার একটা স্ট্রাকচার তাদেরকে দেওয়া, একটা ম্যাপ দেওয়া, একটা আউটলাইন দেওয়া, যে আমার এই প্রেজেন্টেশনটায় কয়টা অংশ আছে, শুরুর গল্পটা কি, মাঝের অংশটা কি, ফিনিশিংটা কি, এটার একটা আউটলাইন ম্যাপ দেওয়া, ম্যাপের কিছু উল্লেখযোগ্য পয়েন্ট তাদের সামনে তুলে ধরা। এটাতে কি হবে, তারা আমার প্রেজেন্টেশনের সাথে অ্যাটাচড থাকবে, শুরু থেকে শেষ পর্যন্ত তাদের একটা ধারা থাকবে। ওকে, আমি এখন কোন জায়গায় আছি, প্রেজেন্টারের সাথে অডিয়েন্স এক জায়গায় থাকবে, এটা একটা স্ট্রাকচার দেওয়া হয় গল্পটাকে। এটা হচ্ছে নাম্বার 1 পারপাস, যেটা আমার বক্তব্যটার একটা স্ট্রাকচার, একটা আউটলাইনের মধ্যে রাখা। 2 নম্বর হলো যে আমি যদি চাইতাম আমার কথাটা ইন ডিটেইল সবাইকে বলে দিতে, তাহলে আমি কি করতে পারতাম, স্টেজে উঠে বড় বড় আমার পুরা রিসার্চটার বই প্রিন্ট করে সবাইকে দিয়ে দিতাম, বলতাম যে লেখা আছে পড়ে নেন, আমার প্রেজেন্টেশনের দরকার নেই। কিন্তু আমি চাচ্ছি প্রেজেন্ট করতে, তার মানে কি, আই ওয়ান্ট টু এক্সপ্লেইন, আমি তাকে কোনো কিছু বুঝাইতে চাচ্ছি। সো আমি যদি বুঝাতে চাই, বোঝানোর জন্য আমি সবচেয়ে এফেক্টিভলি যেভাবে মানুষকে বুঝাতে পারি সেটা হচ্ছে থ্রু সিম্পল টেক্সট, থ্রু সিম্পল কিওয়ার্ডস, অথবা একেবারে ডায়াগ্রাম বা ফিগার ইউজ করার মাধ্যমে, লম্বা চওড়া টেক্সটের মাধ্যমে না। আমার স্ক্রিন ভর্তি অনেক লেখা, আমি আমার অডিয়েন্সকে বললাম ভাই একটু পড়ে নেন আপনারা, না, দিস ইজ নট দ্য গোল অফ আ প্রেজেন্টেশন। অথবা আমি বসে বসে রিডিং পড়লাম, সবাই আমার সাথে রিডিং পড়লাম, আমিও রিডিং পড়লাম, নাও দ্যাটস নট দ্য গোল। গোল হচ্ছে আমি গল্পটা বলবো ইউজিং দ্য এলিমেন্টস অন দ্য স্ক্রিন, এবং সেটা যত সিম্পল রাখা যায় তত বেটার। সো দিস ইজ পয়েন্ট নাম্বার 2, আমরা এমন টেক্সট বা এমন ফিগার ইউজ করব যেটা দিয়ে আমি আমার গল্পটা সুন্দরভাবে বুঝায় বলতে পারি। লাস্ট যেটা, সেটা হচ্ছে আমরা অনেকেই যারা রিসার্চের সাথে আছি, বা আমাদের কোনো একটা পড়াশোনার একটা কন্টেন্টের কিছু কাজ আমাকে প্রেজেন্ট করতে হবে, সেটাকে কতটা সুন্দরভাবে এফেক্টিভলি প্রেজেন্ট করা যায় এমন ভাবে যেটা মানুষ মনে রাখবে। হ্যাঁ, সেটা 1 নাম্বার আমার কনফিডেন্স, আমার কম্পিটেন্সকে শো করে, প্লাস আমার এই ফান্ডিংটা আমি এমন ভাবে প্রেজেন্ট করলাম, এমন ওয়েতে প্রেজেন্ট করলাম যেটা মেমোরেবল হয়, নট জাস্ট এ পিস অফ টেক্সট বাট সামথিং টু ভিজুয়ালাইজ। সো রিসার্চের ফাইন্ডিং গুলার ক্ষেত্রে, বিশেষ করে যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্টের দিকে আছি, যারা আমরা নিয়ে কাজ করছি, আমাদের থিসিস ডিফেন্স নিয়ে কাজ করতেছি, বা যারা হায়ার স্টাডির দিকে যাব, তাদের ক্ষেত্রে এটা অনেক বেশি অ্যাপ্লিকেবল, যে আমাদের এই স্ক্রিনে আমি যা কিছু দেখাচ্ছি, এই জিনিসগুলোকে কিভাবে সাটল মডিফিকেশনস এর মাধ্যমে, কিছু ভালো ভালো ডিজাইন চয়েসেস এর মাধ্যমে আমি আসলে কিভাবে আরো বেশি এফেক্টিভ করতে পারি। দ্যাটস পয়েন্ট নাম্বার 3। 3টা হচ্ছে আমাদের ভালো একটা প্রেজেন্টেশনের পারপাস। সো এই 3টা পারপাসই আমি একটা একটা করে যাব, একটু ফাস্ট যাচ্ছি যেহেতু আমরা অলরেডি টাইমের থেকে পিছিয়ে গেছি অনেকটা। ফার্স্ট অফ অল,
আমরা আমাদের প্রেজেন্টেশনের একদম শুরুর দিকেই আমার অডিয়েন্সকে একটা আউটলাইন দিব। আমার প্রেজেন্টেশনে কি কি থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত, এটার একটা কনক্রিট আইডিয়া যেন আমার অডিয়েন্সের থাকে। বি আর সি নাম্বার পয়েন্ট দুটা কাছাকাছি। আমি যখন প্রেজেন্টেশনের ভিতরে আগাচ্ছি, প্রেজেন্টেশনের যে কোনো মুহূর্তে আমার অডিয়েন্স যেন বুঝতে পারে যে ওই কমপ্লিট আউটলাইনের ভিতরে এখন প্রেজেন্টেশনটা কোন জায়গায় আছে, আমি এখন কোন জায়গায় আছি বা সামনে কতটুকু বাকি আছে। তাহলে কি হবে, সে কিন্তু আমার সাথে গল্পের ভিতরে ওই যে স্ট্রাকচারের ভিতরে আমাকে ফলো করতে থাকবে। এবং লাস্টলি অনেক সময় যেটা হয় যে একটা প্রেজেন্টেশন, বিশাল একটা প্রেজেন্টেশন দেওয়া হয়ে গেল, তারপরে আমি হঠাৎ করে বললাম ওকে মাই প্রেজেন্টেশন ইজ ওভার, সবাই বাড়ি যাও। তাহলে কি হলো, এই জিনিসটা, যেই জিনিসটা আপনার প্রেজেন্টেশন থেকে আপনার অডিয়েন্সটা শিখলো, সেইটাকে আর ফার্দার ডেভেলপ করার সে আর কোনো সুযোগ পাইল না। তার থেকে বেটার হলো এট দি এন্ড অফ ইউর প্রেজেন্টেশন গিভ দেম সাম টাস্কস, তাদেরকে কিছু ফার্দার স্টাডি করার, কিছু ফার্দার প্র্যাকটিস করার, ফার্দার কিছু এক্সপ্লোর করার জন্য কিছু অ্যাকশনেবল টাস্ক দিয়ে ছেড়ে দেওয়া, যাতে তারা তাদের স্কিলটাকে কাল্টিভেট করে, যেটা শিখতে পারলো সেটাকে যেন আরেকটু নার্চার করতে পারে। আর লাস্টলি আমরা আগে যেটা করতাম যে কনক্লুশন বলতাম, কনক্লুশন না বলে ইটস বেটার টু সে টেক অ্যাওয়ে। অর্থাৎ আমার এই পুরো সেশনটা, আমি আধা ঘন্টা ধরে কথা বললাম, 1 ঘন্টা ধরে কথা বললাম, পুরো সেশনের শেষে হাতে গোনা 3টা থেকে 5টা পয়েন্ট, একদম ভ্যালুয়েবল কি কি পয়েন্ট নিয়ে সে ফিরে যেতে পারবে। এবং এই ক্ষেত্রে সাইকোলজিস্টরা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেন, একেবারে লাস্ট 2-3টা স্লাইডে আমি আমার অডিয়েন্সকে যা দেখাতে পারবো, আলটিমেটলি অডিয়েন্স সেটাই মনে রাখবে। বাকি সবকিছু কিন্তু অডিয়েন্স খুব অল্প সময়ের ভিতরে ভুলে যায়। এটা আমাদের মেমোরির একটা আমরা ফিচার বলতে পারি। সেই জন্য একদম শেষে আমরা কি টেক অ্যাওয়ে বলবো, যে আচ্ছা এই পুরো সেশন থেকে আমরা কি কি নিয়ে ফিরতেছি, হোয়াট আর উই টেকিং অ্যাওয়ে ফ্রম দিস সেশন। যেমন আউটলাইনের একটা এক্সাম্পল আমরা এখানে দিচ্ছি, যে একটা পাওয়ার পয়েন্ট সেশনের হয়তো বা 15-20টা স্লাইড আছে, কিন্তু এই 15-20টা স্লাইডের ভিতরে এই 4টা হচ্ছে আমার আউটলাইন, এই 4টা হচ্ছে আমার টেবিল অফ কন্টেন্টস। এরকম একটা আউটলাইন আমরা যে কোনো প্রেজেন্টেশনের শুরুতেই যদি অডিয়েন্সকে দেই, তাহলে অডিয়েন্স বুঝতে পারবে যে হোয়াট টু এক্সপেক্ট ফ্রম দিস সেশন। 2 নম্বর হলো, আমরা যদি এই কারেন্ট স্লাইডটার দিকে খেয়াল করি, একদম টপে আমাদের এখানে 1 দিয়ে প্রোভাইডিং এ রুট টু গাইড ইউর স্টোরি, ওই যে 3টা পারপাসের 1 নম্বর পারপাস, সেই পারপাসটা কিন্তু প্রথমে উপরে লেখা আছে। সো আমরা যারা অডিয়েন্স, আমরা কিন্তু বুঝতে পারতেছি যে আই এম এট টপিক নাম্বার 1, টপিক নাম্বার 1 এখন চলতেছে। প্লাস at the lower right corner there is a slide number. এই জিনিসটা খুবই ছোট একটা ইনফরমেশন, বাট স্টিল ইটস এ ভেরি ভ্যালুয়েবল ইনফরমেশন ফর দি অডিয়েন্স। অডিয়েন্স কিন্তু স্লাইড নাম্বার খুঁজে, কত নাম্বার স্লাইডে আছে আমি এখন। সো স্লাইড নাম্বারটা দেওয়া হলে সে কিন্তু বুঝতে পারলো যে ওকে, হাউ মাচ ফার্দার হ্যাভ আই কাম ফ্রম দ্য বিগিনিং, শুরু থেকে আমি কত দূর পর্যন্ত আগাইছি। এটাতে কি হয়, ওই যে আউটলাইনটা আমি তাকে দিছিলাম, সেটার কোন পয়েন্টে সে এখন আছে সেটা সে বুঝতে পারে। সো হি ইজ স্টেইং অন দ্য ট্র্যাক উইথ মি। আচ্ছা, এরপরে ওই যে 2টা পয়েন্ট বলছিলাম, যে নেক্সট স্টেপ দেওয়া। আমি আমার অডিয়েন্সকে প্রোগ্রাম একেবারে শেষ করার আগে কিছু ফার্দার টাস্ক দিব, যে ঠিক আছে আজকে যে টপিকগুলো আমরা পড়লাম এটা নিয়ে ওই বইতে আমরা একটু ডিটেল লেখা আছে, এটা আমরা পড়বো। অথবা একটা ইউটিউব ভিডিওর লিংক দিয়ে দিলাম, যে ঠিক আছে এখানে আমরা একটা ইউটিউব ভিডিওর লিংক দিলাম, এই টপিকটা আরো ফার্দার ওখানে ডিসকাস করা হয়েছে, আমরা সবাই প্রেজেন্ট আজকে এই ভিডিওটা দেখে নিব, তাহলে আমাদের নলেজটা আরো এনরিচ হবে। এগুলো হচ্ছে কিছু অ্যাকশনেবল স্টেপ দেওয়া আমার অডিয়েন্সকে। আর লাস্টলি অবশ্যই ওই যে যেটা বললাম, টেক অ্যাওয়ে। এবং এই টেক অ্যাওয়ের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে অনেক বেশি না দেওয়া, যে এখন 10টা টেক অ্যাওয়ে দিছি, 10টা তো মনেই থাকবে না সবার। 3টা 4টা 5টা ম্যাক্সিমাম টেক অ্যাওয়ে, যেটা এই পুরা সেশন থেকে মূল পয়েন্টস গুলো কি কি, যেগুলো আমরা শিখতে পারতেছি। ওকে, সো এগুলো হচ্ছে আমার ওই 1 নাম্বার পয়েন্টের যেই 5টা বিষয় ছিল, সেই 5টা বিষয়। এবং এটার দ্বারা কি হবে, আমার অডিয়েন্স আমার পুরো সেশনের একটা স্ট্রাকচার পাবে, এবং ডিউরিং দ্য সেশন সেই স্ট্রাকচারের ভিতরে থাকতে পারবে। ওকে, এটা হচ্ছে আমাদের পারপাস নাম্বার 1 গেল। এই পয়েন্টে কি আমাদের স্যার কিছু অ্যাড করতে চান? বিপ্লব স্যার অথবা শিহাব স্যাররা কোনো কিছু কি অ্যাড করতে চাচ্ছেন নাকি? সামনের দিকে আগাবো। ঠিক আছে। ওকে, সো এটা গেল আমাদের পারপাস 1, আমরা যেটা বলছিলাম, টু গিভ দেম অ্যান আউটলাইন, টু গিভ দেম আ রুট। আচ্ছা, আর বাকি যাদের আমাদের অডিয়েন্স থেকে যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমরা একটু কোয়েশ্চেন গুলো একটু নোট ডাউন করে রাখতে পারি, অথবা চ্যাট বক্সে দিয়ে রাখতে পারি, একদম শেষে গিয়ে আমরা একটু কভার করার চেষ্টা করব। ওকে, সো ওই যে ফার্স্ট পয়েন্টটা বললাম, এটা আমাদের কভার হলো। নেক্সট হচ্ছে আমরা আমাদের স্টোরিটা বলার চেষ্টা করব থ্রু কি এলিমেন্টস। আমি এখানে একটা শব্দ ব্যবহার করছি, কি এলিমেন্টস, নট টেক্সট। টেক্সটের মাধ্যমে না,
কিছু মূল এলিমেন্টের মাধ্যমে। এই মূল এলিমেন্ট বা কি এলিমেন্ট কি হতে পারে? হতে পারে বুলেট পয়েন্টস, হতে পারে জাস্ট সিম্পল কিওয়ার্ডস, হতে পারে একটা সুন্দর ডায়াগ্রাম, হতে পারে একটা ইমেজ, নট বি হিউজ ব্লকস অফ টেক্সট। তো এই সেকেন্ড পারপাসটা আমরা একটু এক্সপ্লোর করি, এটার ভিতরে আরো কয়েকটা সাব ক্যাটাগরি আছে। সো আমরা যদি কি এলিমেন্টের মাধ্যমে আমাদের কাজকে প্রেজেন্ট করতে চাই, ফার্স্ট অফ অল আমরা চেষ্টা করব স্ক্রিন, আমরা খেয়াল করব আমি কিন্তু ইউজারকে পড়তে দিতে চাই না, আমি প্রেজেন্টার, আমরা প্রথম থেকে এই মেসেজটা দিতে চাই আমি হচ্ছে প্রেজেন্টার, ইউজার অডিয়েন্স আমার কথা শুনবে, অডিয়েন্স আমার দিকে তাকায় থাকবে, আমি অডিয়েন্সের দিকে তাকায় থাকবো। একটু আগে বিপ্লব স্যার আই কন্ট্যাক্টের কথা বলছিলেন। প্রেজেন্টেশন ইজ অলমোস্ট লাইক এ কনভারসেশন। আমরা অডিয়েন্সের দিকে তাকায় অডিয়েন্সের সাথে কনভার্স করব, অডিয়েন্সও আমার দিকে তাকায় আমার থেকে কথা বোঝার চেষ্টা করবে। কিন্তু আমি যদি হিউজ সেন্টেন্সেস দিয়ে দেই আমার পিছনে, তাহলে অডিয়েন্স কি আমার লেখা পড়বে নাকি আমার কথা শুনবে? সো উই শুড ইউজ ওয়ার্ডস অর কিওয়ার্ডস যেটা আমার এক্সপ্লেনেশনকে হেল্প করবে রাদার দেন লার্জ সেন্টেন্সেস। এবং সেম গোজ ফর হিউজ ব্লকস অফ টেক্সট। লাইক আমরা মাঝে মাঝে একটু পরে এক্সাম্পল দেখবো, প্যারাগ্রাফস তুলে দেই স্লাইডের ভিতরে, 3-4টা প্যারাগ্রাফ একই স্লাইডের ভিতরে। সো এরকম না করে ওই প্যারাগ্রাফটাকে যদি আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি এবং সেই ডায়াগ্রামটা যদি আমি বুঝাই, তাহলে ইট বিকামস মোর মেমোরেবল টু দি অডিয়েন্স। লাস্টলি আমরা অনেক সময়, যে এই কথাটাও একটু আগে লাস্ট সেশন স্পিকার বলতেছিলেন, যে আমরা অনেক কিছু জানি একটা টপিক সম্পর্কে, আমি একটা ভালো স্টুডেন্ট, আমি অনেক কিছু রিসার্চ করছি, আমার কাছে মনে হয় যে একটা টেম্পটেশন কাজ করে যে আমি যা যা জানি সব কিছু স্লাইডের ভিতরে দিয়ে দিব, আমি একই স্লাইডে ছবিও দিছি, টেক্সটও দিছি, ডায়াগ্রামও দিছি। এইটা একটা বাজে টেম্পটেশন, ওভার ইউজ অফ ইনফরমেশন। তো যতটুকু ইনফরমেশন আমার এক্সপ্লেন করার জন্য যথেষ্ট, শুধুমাত্র ততটুকুই দিব, এর বেশি না। সো এই প্রত্যেকটারই আমরা একটু ছোট ছোট এক্সাম্পল দেখে নিই। যেমন ফার্স্ট যেটা আমি বললাম, মোর ওয়ার্ডস লেস সেন্টেন্সেস। যেমন ফর এন এক্সাম্পল, আমরা চ্যালেঞ্জেস অফ ইমপ্লিমেন্টিং ডিস্ট্রিবিউটেড জেনারেটর, এটা হচ্ছে আমাদের রিসার্চ টিমের একটা রিসেন্ট পাবলিকেশন থেকে একটা অংশ, যেটা পেপারে অবশ্যই আমাদের লার্জ ব্লকস অফ টেক্সট থাকবে, জার্নাল পেপারে তো থাকবেই, থিসিসে তো থাকবেই, স্বাভাবিক। কিন্তু আমি যদি এরকম একটা লার্জ ব্লক অফ টেক্সট স্লাইডে তুলে দিই, আমি স্লাইডে তুলে দিয়ে কি করতে পারি? দুইটা অপশন। এক, আমি স্লাইডে যা আছে আমি রিডিং পড়ে পড়ে সবাইকে শোনাইতে পারি, দ্যাট ইজ কমপ্লিটলি ইউজলেস। রিডিং তো তারাও পড়তে পারে, আমার রিডিং পড়ে দেওয়ার কি দরকার? অথবা আমি যেটা করতে পারি, স্লাইডে আমি টেক্সট তুলে দিলাম আর এদিকে আমি আমার মতো এক্সপ্লেইন করতেছি। এখন কি হলো, আমি আমার অডিয়েন্সকে একটা ডিলেমার মধ্যে ফেলে দিলাম, সে কি রিডিং পড়বে নাকি সে আমার কথা শুনবে? তার থেকে বেটার, মানে আমি কি করলাম জানেন, আমার স্লাইডের যে কথা আর আমার কথা দুইটাকে সাংঘর্ষিক পর্যায়ে লিখে দিলাম, একটা একটার সাথে কম্পিট করতেছে। স্লাইড অডিয়েন্সের অ্যাটেনশন একদিকে টানতেছে, আমার কথা অডিয়েন্সের অ্যাটেনশন আরেক দিকে টানতেছে। সো এদেরকে আমি সাংঘর্ষিক পর্যায়ে নিয়ে গেছি। তা না করে আমরা কি করতে পারি, আমরা চিন্তা করতে পারি যে এই যে লেখাটা আমি দিচ্ছি এটাকে কি কোনো সুন্দর ডায়াগ্রামের মাধ্যমে, একটা ইমেজের মাধ্যমে বা একটা ফ্লো চার্টের মাধ্যমে তুলে ধরা যায় কিনা। যদি যায়, অথবা সেটাকে কিছু বুলেট পয়েন্টস এর মাধ্যমে রিপ্রেজেন্ট করা যায় কিনা। যেমন এই যে দুইটা বিশাল প্যারাগ্রাফ আমরা দেখলাম, সেটাকে সামারাইজ করে আমরা এই 6টা পয়েন্ট বের করে আনছি। ঠিক আছে, চ্যালেঞ্জেস অফ ইমপ্লিমেন্টিং ডিস্ট্রিবিউটেড জেনারেশন হচ্ছে এই 6টা। এখন আমরাই বলি কোনটা বেশি ইজি একটা অডিয়েন্সের ফলো করার জন্য, এই হিউজ ব্লক অফ টেক্সট নাকি জাস্ট এই 6টা পয়েন্ট? যে 6টা পয়েন্টের যদি কোনো ব্যাখ্যা দেওয়া লাগে, যদি কোনো এক্সপ্লেইন করা লাগে, আমি তো করবই, কিন্তু অডিয়েন্স কিন্তু জাস্ট 6টা জিনিস চার চোখের সামনে দেখতে পাচ্ছে। সো ইটস মাচ মোর ইজিয়ার ফর হিম টু মেমোরাইজ এন্ড আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে না? আর এবং এক্ষেত্রে এই যে টেক্সটটা আমি ব্যবহার করলাম, এই টেক্সটটা আমার এক্সপ্লেনেশনকে হেল্প করতেছে। আমি এক্সপ্লেইন করতেছি, মূল বক্তব্য আমার, সেটাকে হেল্প করার জন্য আমি টেক্সটটাকে ব্যবহার করছি। সো আমার থেকে অ্যাটেনশনটা অন্যদিকে চলে যাচ্ছে না, অ্যাটেনশন আমার দিকেই থাকতেছে। বাই দ্য ওয়ে, এখানে জাস্ট একটা রিলেটিভ পয়েন্ট বলে নিই। আমাদের অনেক প্রেজেন্টেশনের ভিতরে রেফারেন্স চলে আসে, আমি হয়তো একটা কাজকে রেফার করছি, একটা ওয়েবসাইটকে রেফার করছি। তো একটা কমন প্র্যাকটিস হচ্ছে সবগুলো রেফারেন্সকে একেবারে লাস্ট পেজের রেফারেন্স হিসেবে দিয়ে দেওয়া। দ্যাট ইজ ফাইন, সেটা আমরা করতে পারি, বাট তার থেকেও আরো এফেক্টিভ হলো, বিশেষ করে স্লাইডের ক্ষেত্রে আমার একটা স্লাইডে যদি 2-3টা রেফারেন্স থাকে, ওই স্লাইডের ফুটনোট আকারে আমি রেফারেন্সগুলো দিয়ে দিতে পারি। তাহলে হয় কি, কোন একটা অডিয়েন্সের যদি একটা পার্টিকুলার রেফারেন্স পড়ার ইচ্ছা থাকে, সে কিন্তু কুইকলি দেখে নিতে পারতেছে অ্যাট দ্য মোমেন্ট যে এই রেফারেন্সের পেপারের নামটা কি।
নাহলে কিন্তু আবার তাকে মনে রাখতে হবে 4 নাম্বার এটা, আবার শেষে যখন আমি যাব রেফারেন্স লিস্টে তখন 4 নাম্বারটা আমাকে দেখতে হবে। তার থেকে লেটস গিভ ইন দ্য রেফারেন্স রাইট হিয়ার ইন দ্য স্লাইড। দ্যাটস ওয়ান পয়েন্ট। একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট অ্যাট দিস মোমেন্ট, যে মানুষ কিন্তু আসলে ভিজুয়াল মেমোরি ধরে রাখে বেশি, টেক্সট তার মেমোরাইজ করার ক্যাপাবিলিটি কম। এটা মানুষের সাইকোলজির একটা অ্যাসপেক্ট। সো আমি একটা অডিয়েন্সকে যদি কোনো কিছু মেমোরাইজ মানে একটা মনে রাখতে চাই, আমি যদি চাই যে আমার প্রেজেন্টেশনের শেষে অডিয়েন্স কিছু জিনিস মনে রাখুক, তাহলে তাদেরকে আমার টেক্সট না দিয়ে দেওয়া উচিত কোনো এক ধরনের ভিজুয়াল প্রেজেন্টেশন, অর্থাৎ কোনো ফিগার বা কোনো ইমেজ বা কোনো অ্যানিমেশন বা কোনো ভিডিও। সো যেমন এটার ক্ষেত্রে একটা এক্সাম্পল দিই, যে মোর ভিজুয়ালস লেস প্যারাগ্রাফ বলতে যাচ্ছি, যে রিপ্লেস লার্জ বডিজ অফ টেক্সট উইথ এক্সপ্লেনেটরি ইমেজেস অথবা ডায়াগ্রামস। যেমন এখানে স্মার্ট গ্রিড বাংলাদেশে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কি কি স্টেপ আছে, কতদূর প্রোগ্রেস হয়েছে, এটার উপরে আমাদের একটা স্টাডি ছিল, ওটার স্টাডির একটা অংশ দিছি। তো এই টেক্সটটা আমি হয়তো বা অডিয়েন্সকে এই গল্পটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের স্মার্ট মিটারিং অ্যাপ্লিকেশন ক্ষেত্রে এখন পর্যন্ত প্রোগ্রেস কতটুকু হয়েছে, সেই কথাটা বলতে গিয়ে আমি পুরো 2টা প্যারাগ্রাফ এখানে তুলে দিলাম। এখন আমি আবার বসে রিডিং করতেছি, আমার অডিয়েন্সও রিডিং করতেছে। সো হোয়াটস দ্য পারপাস অফ দিস টেক্সট? আমি তো তাদের রিডিং টেস্ট নিতে চাচ্ছি না, আইএলস পরীক্ষা দিবে না তো তারা, তাদেরকে আমি আমার গল্পটা বলতে চাই। সো এইটার বদলে আমি কি করতে পারি, এই 2টা প্যারাগ্রাফকে সিম্পলিফাই করে, আগের বার আমরা দেখাইছিলাম যে বুলেট পয়েন্টস, অ্যানাদার এফেক্টিভ ওয়ে যেটা বুলেট পয়েন্টের থেকেও এফেক্টিভ, সেটা হচ্ছে ইউজ এ ডায়াগ্রাম। আমরা ওই জিনিসটাকেই একটা ডায়াগ্রাম আকারে দেখা দিলাম। ডায়াগ্রামটা বিল্ড করতে হবে একটু কষ্ট করে, হ্যাঁ, কিন্তু ফর এফেক্টিভ প্রেজেন্টেশন একটু কষ্ট তো করতেই হবে, একটু এফোর্ট তো দিতেই হবে। রাইটিং আ জার্নাল পেপার, রাইটিং এ থিসিস অথবা রাইটিং এ রিপোর্ট আর প্রেজেন্ট করা কিন্তু এক জিনিস না। প্রেজেন্ট করার জন্য আমি আমার গল্পটা অডিয়েন্সের সামনে ভিজুয়ালাইজ করতে চাই। যদি পড়ানোই উদ্দেশ্য হতো, আই ক্যান জাস্ট গিভ দেম আ টেক্সট। সো এই কষ্ট করে আমাদেরকে কিছু সিম্পল বাট এফেক্টিভ ডায়াগ্রাম যদি আমরা বানিয়ে নিতে পারি, এখন কি হবে, এখন আমি অ্যাজ এ প্রেজেন্টার বর্ণনা দিচ্ছি, আর অডিয়েন্স আমার বর্ণনার সাথে সাথে ডায়াগ্রামটাকে ফলো করতেছে। সো দ্য ডায়াগ্রাম অ্যান্ড মাই ডিসক্রিপশন, they go now in hand, তারা এখন একটা আটকে কমপ্লিমেন্ট করে। আর লাস্টলি যেটা আরেকটা কথা যেটা একটু আগে বলতেছিলাম, যে আমাদের কাছে অনেক সময় মনে হয় যে আমি যা যা ইনফরমেশন জানি সব একেবারে ডাম্প করে দিব। যেমন এই স্লাইডটাতে আমার মনে হয় যে ফিগার দিলেও ভালো হবে, এক্সপ্লেনেশনটাও দিয়ে দিই, তাহলে এখন আমার অডিয়েন্স কোন দিকে অ্যাটেনশন দিবে? অ্যাটেনশন ইজ এ ভেরি ভেরি লিমিটেড রিসোর্স। হিউম্যান কখনো অনেক দিকে অ্যাটেনশন করতে পারে না। এই জন্য আগে মাল্টিটাস্কিং এর কনসেপ্ট বলা হতো, এখন কিন্তু আর মাল্টিটাস্কিং এর কনসেপ্ট কোথাও বলে না লিডাররা, এখন বলে সিঙ্গেল টাস্কিং করো। কারণ মানুষ আসলে অনেক দিকে একসাথে অ্যাটেনশন দিতে পারে না, এটা তার সাইকোলজির জন্য ভালো না। সো আমি যদি ডিফারেন্ট টাইপস অফ ইনফো একই স্লাইডে দিয়ে দেই, ছবিও আছে, গ্রাফও আছে, লেখাও আছে, আবার আমিও কথা বলতেছি, তাহলে সে কোন দিকে তাকাবে আর কার কথা শুনবে? তার থেকে বেটার হলো আমার এই এক্সপ্লেনেশনটা করার জন্য শুধুমাত্র এই ছবিটা ইম্পর্টেন্ট, আমি ছবিটা ফ্রন্ট এন্ড সেন্টার বড় করে ক্লিন করে নিয়ে আসবো, আর এটা এক্সপ্লেন করার জন্য যা যা লাগে সেটা আমি মুখে বলবো। সো নাও হি ইজ লিসনিং টু মি ওয়াইল ফলোইং দি ডায়াগ্রাম। সো ওভার ইউজ অফ ইনফরমেশন, অনেক বেশি ইনফরমেশন প্রোভাইড করা, এটা আমরা অ্যাভয়েড করবো। সো দ্যাট ওয়াজ পয়েন্ট পারপাস নাম্বার 2। আমাদের স্লাইড ক্রিয়েশনের দ্বিতীয় পারপাস ছিল এটা, যে আমরা সুন্দরভাবে আমাদের কাজটাকে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করতে পারি কিনা। থার্ড যেটা পয়েন্ট, যে আমরা কিছু ডিজাইন চয়েসের মাধ্যমে আমাদের কাজটাকে প্রফেশনাল করতে পারি, স্ট্যান্ডার্ড করতে পারি, টু মেক আস স্ট্যান্ড আউট ফ্রম দ্য রেস্ট অফ দ্য ক্রাউড। এক্ষেত্রে আমাদের অনেকগুলো ব্যাড প্র্যাকটিস আছে, যে ব্যাড প্র্যাকটিসগুলোর কয়েকটা এক্সাম্পল আমরা একটু তুলে ধরি। ফার্স্ট অফ অল, আমাদের খেয়াল করতে হবে যে কনটেক্সটটা কি, আমি কাদের জন্য প্রেজেন্ট করছি, এটা কি একাডেমিক কনটেক্সট, নাকি এটা বাচ্চাদের জন্য প্রেজেন্টেশন, নাকি এটা একটা এন্টারটেইনমেন্টের প্রেজেন্টেশন। আমরা এখন এখানে যারা আছি আমরা সবাই স্টুডেন্ট, একাডেমিক্স কলিগস, সো আমরা একাডেমিক কনটেক্সট নিয়ে কথা বলি। একাডেমিক কনটেক্সটে কোন ধরনের ফন্ট ব্যবহার করা যায়, কোন ধরনের কালার্স ইউজ করা উচিত না উচিত, এগুলো একটু আমাদেরকে খেয়াল করা উচিত। তারপরে হলো, আমি যখন একটা স্লাইড দেখাচ্ছি, স্লাইডের ভিতরে ট্রানজিশন বলতে একটা জিনিস আছে, আমরা সবাই জানি যে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড কিভাবে মুভ করে, প্লাস একটা স্লাইডের ভিতরে বিভিন্ন এলিমেন্টকে অ্যানিমেট করা, এটাও কিন্তু আমার গল্প বলতে আমাকে অনেক হেল্প করে। থার্ডলি, আমরা বিভিন্ন সময় অনেক ডেটা প্রেজেন্ট করি, এই ডেটাগুলোকে কিভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়, এই তিনটাই হচ্ছে ওই এফেক্টিভ প্রেজেন্টেশন এর ভিতরে পড়তেছে। সো ফার্স্ট পয়েন্টটা, যে প্রফেশনালিজম মেনটেন করা এবং স্ট্যান্ডার্ড মেনটেন করা, এইটা একটু দেখি আমরা দেখি।
এই যে আমাদের অনেক স্টুডেন্টদের স্লাইডেই আনফরচুনেটলি এরকম টেক্সট দেখা যায়। এই যে টেক্সটগুলো আমরা ইউজ করছি, যে ফন্টগুলো ব্যবহার করছি, কমিক সেন্স বা এই ধরনের কিছু ফন্ট, এই ফন্টগুলো হতে পারে যদি আমি স্কুল লেভেলে বাচ্চাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য কোনো ধরনের প্রোগ্রাম করি সেখানে অ্যাপ্লিকেবল হতে পারে। বাট আমি যখন আমার স্যারদের সামনে প্রেজেন্ট করতেছি বা আমার রিসার্চ প্রেজেন্ট করতেছি কোনো কনফারেন্সে, এইসব ক্ষেত্রে কিন্তু এই ধরনের ফন্টগুলো কমপ্লিটলি আনপ্রফেশনাল বা আমি বলবো যে ইনকম্প্যাটেবল। তো এবং এখানে কতগুলো ভুল। এক নাম্বার হচ্ছে ফন্টের ভিতরে কনসিস্টেন্সি নাই, এক এক জায়গায় এক এক ফন্ট। তারপরে হলো সাইজের মধ্যে কনসিস্টেন্সি নাই, এক এক জায়গায় এক এক সাইজ। কালারও এক এক জায়গায় একটা। আমি চিন্তা করতেছিলাম যে এই স্লাইডটাকে আরো খারাপ কিভাবে করা যায়। মনে হয় এর থেকে খারাপ করতে গেলে ব্যাকগ্রাউন্ড কালার হলুদ বা বেগুনি এরকম কোন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারতাম। সো এই ধরনের ডিজাইনের জন্য বাংলা শব্দ যেটা খ্যাত, এটার থেকে বেটার কোনো ওয়ার্ড নাই, ইংলিশে এটার কোনো সিনোনিম নাই। সো এই ধরনের অ্যাপ্লিকেশন আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। তার থেকে বেটার হচ্ছে গো ক্লিন। বলতে পারি যে স্যার এটা তো টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমান তো একদম কমন একটা ফন্ট। নো প্রবলেম, কমন ইজ নট অলওয়েজ ব্যাড। আনকমন হওয়ার জন্য আমি এমন একটা ফন্ট ইউজ করলাম যেটা দেখে আমার অডিয়েন্সের মানে প্রেজেন্টেশন ছেড়ে চলে যাওয়ার মতো, এটা দরকার নাই। গো উইথ দ্য কমন অ্যান্ড ট্রাস্টেড ফন্ট, বাট কিপ ইট সিম্পল, কিপ ইট ক্লিন। এটা 2 নম্বর হচ্ছে আমরা এই যে ট্রানজিশন ব্যবহার করি। এই যে একটু আগে আমাদের দেখতেছিলাম যে লেখাগুলো একটার পর একটা আসতেছে এবং একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে মুভ করতেছে। এটার ক্ষেত্রে এগুলো সবগুলোকে আমরা একত্রে অ্যানিমেশন বলি। তো একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে মুভ করার ক্ষেত্রে যেই অ্যানিমেশন গুলো ইউজ হয় এটাকে আমরা বলি কি ট্রানজিশনস, রাইট? সো এই ট্রানজিশনের ক্ষেত্রেও ওই ঠিক লাস্ট স্লাইডের যেই টপিকটা ছিল, বি প্রফেশনাল এবং বি কনটেক্সট অ্যাওয়্যার। আমি একাডেমিক একটা প্রেজেন্টেশন দিচ্ছি, সেখানে ওই স্লাইড আউট দ্যাটস ওকে, উপরের দিকে স্লাইড করে যাচ্ছে, নিচে স্লাইড করে যাচ্ছে, বা ফেড আউট হয়ে ফেড ইন হয়ে আসতেছে, দিজ আর ফাইন। কিন্তু কিছু কিছু ওই যে ট্রানজিশন আছে যে পুরা পাতাটা ভাঁজ হয়ে পাখি হয়ে উড়ে গেল, বা গ্লাস ব্রেক করে ভেঙে চুরে চুরমার হয়ে আমার স্লাইডটা পড়ে গেল, এগুলো আসলে ইট লুকস কুল। আমি হয়তো মনে করতে পারি আমি নিজেকে খুব কুল বানায় ফেললাম এই ধরনের একটা ট্রানজিশন দিয়ে, বাট আসলে এই ধরনের ওভার ইউজ আনপ্রফেশনাল এবং কনটেক্সট স্পেসিফিক না। হ্যাঁ, হতে পারে আমি কোনো একটা এন্টারটেইনিং একটা ফিল্ডে আমি একটা এন্টারটেইনমেন্ট টাইপের কোনো একটা প্রেজেন্টেশন দিচ্ছি, বাচ্চাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য দিচ্ছি, তাহলে আমি করতে পারি, বাট নট ইন দি একাডেমিক ফিল্ড। তবে মজার ব্যাপার হলো এই ট্রানজিশন টাইপের যে অ্যানিমেশন, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যে টাইপের অ্যানিমেশন, সেটা কোনটা? সেটা হচ্ছে এই যে এইমাত্র যেটা আমি দেখাইলাম। দেখেন আমার ট্রানজিশনের লেখাটা আসলো, তারপরে হোয়াটস মোর ইম্পর্টেন্ট লেখাটা আসলো, এবং সেইটার আবার একটা কি হলো, আন্ডারলাইন হলো আমার এখানে, আন্ডারলাইন। তারপরে নেক্সট লাইনটা আমাদের আসতেছে, এই রাইট। এই যে আমি কাজটা করলাম, এটা কি হলো, এটা আমার অডিয়েন্সের ফোকাসটাকে আমার জায়গায় নিয়ে আসলো। আমি যখনই দেখালাম যে ওকে হোয়াটস মোর ইম্পর্টেন্ট, এই লেখাটা এখানে আসছে কিন্তু নিচে কোনো লেখা এখনো আসে নাই, সো আই হ্যাভ টু থিঙ্ক, আমার অডিয়েন্স কিন্তু চিন্তা করতেছে যে আচ্ছা তার মানে দের ইজ সামথিং মোর ইম্পর্টেন্ট দেন দিস ট্রানজিশনস। তখন আমি তার নিচের লেখাটা নিয়ে আসলাম। সো এটাতে কি হলো, আমার অডিয়েন্সের ফোকাসটাকে আমি এমফাসাইজ করতে পারলাম একটা পার্টিকুলার এরিয়াতে। সো ট্রানজিশনের থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো এই স্লাইডের ভিতরে বিভিন্ন টেক্সট বা বিভিন্ন ফিগারকে অ্যানিমেট করতে পারার ক্যাপাবিলিটি। সো ইউজ ট্রানজিশনস অনলি স্ট্যান্ডার্ড ট্রানজিশনস, ডোন্ট ওভার ইউজ ইট। আর অ্যানিমেশনের ক্ষেত্রে কোন ধরনের অ্যানিমেশনগুলো ইউজ করলে আমি ফোকাসটা, অডিয়েন্সের ফোকাসটা আমি যেখানে চাচ্ছি সেখানে আনতে পারবো, সেই ধরনের অ্যানিমেশনসগুলো ইউজ করাটা এক্ষেত্রে ইম্পর্টেন্ট। সো অল অফ দিজ আর পয়েন্টস, যে পয়েন্টগুলা আসলে আমার প্রেজেন্টেশনের লেখা বা আমার ডিজাইন এগুলোকে আরো বেশি প্রফেশনাল করতে পারে এবং অডিয়েন্সের কাছে মেমোরেবল করতে পারে। লাস্টলি যে পয়েন্টটা এই 3 নম্বর পারপাসের ভিতরে, সেটা হচ্ছে অনেক সময় আমাদেরকে বিভিন্ন ডেটা প্রেজেন্ট করতে হয়, টেবিল প্রেজেন্ট করতে হয়, টেবিলের ভিতরে অনেক লেখা, ডেটার ভিতরে অনেকগুলো লাইন চার্ট, অনেকগুলো গ্রাফ, এইগুলোকে যদি আমরা একটু সিম্পল ওয়েতে, একটু এফেক্টিভ ওয়েতে প্রেজেন্ট করতে পারি, তাহলে অনেক সময় এই গ্রাফটা খুব ছোট ছোট কিছু চেঞ্জের কারণে অনেক সুন্দর হয়ে যেতে পারে। এটার ক্ষেত্রে আমাদেরকে আমাদের বিভিন্ন কাজে খুব হেল্প করেন আমাদের চেয়ারম্যান স্যার, শিয়াব স্যার। তো স্যারকে যদি একটু রিকোয়েস্ট করবো যে স্যার যদি পারেন আমাদেরকে এই জায়গাটায় কয়েকটা ইম্পর্টেন্ট টিপস যদি একটু শেয়ার করতেন, এই ডেটাকে কিভাবে সুন্দরভাবে আরো প্রেজেন্ট করা যায় স্যার। আমি এটা
আমি সবসময় ওই যে ইউরোপিয়ান কিছু মানে যারা ডিজাইনার তাদের স্টাইল গুলো ফলো করি। তো ওরা আমাদেরকে মানে ওদের কিছু ভিডিও আছে বা টিউটোরিয়াল আছে, তো একটা আমি দেখাই। এই টিউটোরিয়ালটার মানে যে ইনহেরেন্ট সেন্সটা, এই সেন্সটা যদি আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। তো আমি একটু স্ক্রিন শেয়ার দেই, আসিফ যদি পারমিশন দাও। এইটা আমরা একটা এক্সাম্পল দেখি যে আমরা অনেক সময় যেটা করি যে আমরা এরকম টেবিল বানাই। ঠিক আছে, আমরা অনেক ডেটা আছে, এই ডেটা গুলো আমি এখানে রাখলাম, রাখার পরে এটা খুব তাড়াতাড়ি বানানো যায়। ওখানে কিছু টেমপ্লেট ডিজাইন আছে, করলাম, খুব সুন্দর লাগছে টেবিলটা। বা এই টেবিলটা খুবই কমন, আপনি বাংলাদেশ গভর্নমেন্টের বা সরকারি অফিস বলেন, বিভিন্ন মানে ইভেন আমাদের একটা এনজিও আছে, ওইখানেও আমি একদিন বোর্ডে দেখি যে এত বড় একটা ব্যানার বানাইছে, ব্যানারের মধ্যে ঠিক এই স্টাইলের একটা টেবিল আছে। মানে ওয়ার্ডের লেআউট গুলোর ভিতরে, ওয়ার্ডের ডিজাইন গুলোর ভিতরে সবচেয়ে প্রথম দিকেই এইটা আসে, এই জন্য সবাই এইটা চুজ করে আর কি। এবং এইটা করার পরে আমরা খুব হ্যাপি ফিল করি। বাট এটাকে এখন মানে এখন আমি যদি কন্টেম্পোরারি যে ডিজাইন স্টাইল সেখানে যাই, দেখবেন যে এটাকে কিভাবে আসলে মডিফাই করা যায়। এর কিছু গ্রামার আছে, গ্রামার গুলো খেয়াল করেন। যে এই একটা টেবিলের মধ্যে আমাকে আসিফের পয়েন্ট গুলো যদি আমরা বলি যে আমার সিম্পল ডাইরেক্ট যে মেসেজটা, সেখানে আমি কিন্তু ফোকাস করতে পারি কিভাবে। তো প্রথমে যেটা আমি করতে পারি, আমার এখানে আসলে কালার গুলোর কোনো মিনিং নাই, কালার গুলো আপাতত আমি বাদ দিই। আচ্ছা, এটা বাদ দেওয়ার পরে আমরা যেটা করতে পারি, যে এই যে লাইন গুলা, প্রত্যেকটা লাইন আছে, এই লাইনটা আমি বাদ দিতে পারি, তাতে কিছু হয় কিনা দেখি। লাইনটা বাদ দিলাম, একটু হালকা লাগতেছে, মানে আগেরটা কেমন জানি মনে হচ্ছে মানে খুব হেজি লাগতেছিল, আমি পড়তে কষ্ট হচ্ছিল, এখন একটু কমাইলাম। তারপর মনে হচ্ছে দূর, আরো যে এই যে গ্রে শেড গুলো আছে এগুলো বাদ দিই, উপরেরটা উপরেরটা বাদ দিয়ে দিই আপাতত। এখন অ্যাটলিস্ট টেক্সট গুলো আমি পড়তে পারতেছি, পিছনে অত মানে আমার ব্যাকগ্রাউন্ড নাই, ডাইরেক্ট টেক্সট পড়তে পারছি। আমার বাইরের যে বর্ডার সেটাও মনে হয় আমার দরকার নেই, এটা বাদ দিলাম। তারপরে আমরা এই যে বিভিন্ন নাম্বার বোল্ড করে রাখছি উপরের গুলা, এইটা আমরা অনেক সময় করে থাকি, এটা যে আসলে আননেসেসারি তা না, বাট আপাতত আমি এটা বাদ দেই, দেখি যে কি হয়। বাদ দেওয়ার পরে আমরা একটা কাজ করতে পারি যে আমাদের মানে টেক্সট অ্যালাইনমেন্টের একটা নিয়ম আছে, মানে এগুলা নিয়ম বলতে এগুলো একটু মানে এগুলো যেহেতু একটা ফর্ম অফ আর্ট, কিছু মানে আপনি বলতে পারেন টিপস এন্ড ট্রিক্স, যেটা ফলো করলে হয়তো ভালো হয়। তো যেটা হয় যে আমরা নর্মালি লেফটের যে টেক্সটটা থাকে, যেটা আমার মেইন কনসার্ন, সেটাকে আমরা লেফট অ্যালাইন করি, এটাকেও আমরা লেফট অ্যালাইন করি, এগুলোকে আমরা লেফট অ্যালাইন করি, আর যেগুলো নাম্বার অফ ভ্যালুস সেগুলোকে আমরা রাইট অ্যালাইন করতে পারি। তাতে এই স্পেসিং এর কারণে আমার কিন্তু টেবিলটা একটু ফলো করতে সুবিধা হয়। এরপরে যেটা করতে পারি, উপরের যে টাইটেলটা আছে, প্রত্যেকটা কলামের টাইটেল, সেগুলোকেও আমরা এক্স্যাক্টলি সেম ওয়েতে অ্যালাইন করলাম। অ্যালাইন করার পরে আমরা কি করতে পারি, এই কলাম ডেটা গুলো, যেমন কিছু কিছু কলামে দেখা গেছে আমার এত জায়গার দরকার নাই, সেই জায়গাগুলো একটু কমাই নিয়ে যেখানে যতটুকু জায়গা লাগে, যাতে আমার লাইন বেশি না লাগে, সেটা করলাম। করার পরে মোটামুটি এখন একটু সাইজটা ঠিক হয়েছে। এরপরে যেটা করতে পারি, আমরা হোয়াইট স্পেস টু ওয়ার্ক, এটা মানে হচ্ছে দেখেন আমি এরকম একটা স্পেসিং করতে পারি যে এই আমার ডেটার মধ্যে 3 ধরনের গ্রুপিং আছে, এই গ্রুপিংটা আমি জানি, কিন্তু এখন অডিয়েন্স দেখা মাত্রই জানতে পারবে। দেখেন আমি যে এই যে হোয়াইট স্পেসটা করলাম, আমার টোটাল টেবিলের সাইজ বাড়ে নাই, কিন্তু এই গ্রুপিংটা বোঝা যায়। এরপরে আমরা যেটা করতে পারি, কনসিস্টেন্ট প্রিসিশন, এটা হচ্ছে যে আমার যে নাম্বার ভ্যালু গুলো আছে এক একটা এক এক স্কেলে আছে, সেগুলোকে আমি সেম স্কেলে কিভাবে আনতে পারি। যেমন এখানে প্রত্যেকটাতে আমি মানে একটা ফ্লোটিং পয়েন্ট পর্যন্ত নিতে পারি, মানে 1 ডেসিমেল ভ্যালু পর্যন্ত, সেটা নিলাম। তারপরে রাউন্ড দ্য নাম্বার, যেমন নাম্বার অফ ফ্যান্স এর জায়গায় 0.00 আছে, এটা রিডান্ডেন্ট কোনো কিছুই রাখবো না, বাদ দিলাম। এরপরে আরো রাউন্ড করতে পারি, যেমন নাম্বার অফ ফ্যান্স এর জায়গায় আমি নাম্বার অফ থাউজেন্ডস অফ ফ্যান্স দিয়ে আমি এটাকে আরো 1000 দিয়ে ভাগ করে দিলাম, তাতে আমার নাম্বারটা কমে আসলো, আমি পড়ার মতো বুঝতে পারতেছি। এরপরে যেটা করতে পারি, রিপিটেশন বাদ দিতে পারি, যেমন দেখেন এখানে এই যে ফেস দ্য হিরো 4-5 বার লেখা আছে, আমি একবার রাখলেই হচ্ছে, কিন্তু অটোমেটিক্যালি আমার মাইন্ড বুঝতে পারতেছে যে ফেস দ্য হিরোর আন্ডারে এই 5টা নেম আছে। এটা করলাম। এটা করার পরে ক্যালিব্রি হচ্ছে আমার ডিফল্ট ফন্ট থাকে অনেক সময়, তো এই ফন্টটা আমরা খারাপ না, বাট এটা এত কমন, একটু লেজি লাগে নিজেদের যে আমি কিছুই করি নাই। আমি এটাকে একটু অন্য একটা ফন্ট ট্রাই করতে পারি, যেটা একটু ফর্মাল সফিস্টিকেটেড একটা ফন্ট ইউজ করলাম। এবং আমরা নরমালি যেটা করি যে এরিয়াল ফন্ট গুলো ভালো, যেগুলোর আপনার ওই যে লাস্টে
দেখেন এই যে টিটা দেখেন ওই মানে কোণা দিয়ে আমরা একটু বের করে ওই ধরনের ফন্ট গুলো অ্যাভয়েড করা ভালো ফর্ম মানে একাডেমিক বা ফর্মাল সেটিংস এ যথেষ্ট স্মার্ট হলো। এখন আমি ওই এমফাসাইজ যেটাকে আমি এমফাসাইজ করছিলাম রেড কালার দিয়ে সেটাকে আবার নিয়ে আসলাম। এখন দেখেন এই টেবিলটা প্রথমে দেখলে আপনার খুব হালকা লাগবে, এখন যেটা স্মার্ট টেবিল, এবং আমি যে মেসেজটা সেই মেসেজটা খুব ক্লিয়ারলি আপনার সামনে চলে আসতেছে। তাহলে এবার আগেরটার সাথে খেয়াল করে দেখেন, এটা ছিল আমার ইনিশিয়াল টেবিল, ছোট্ট কিছু কাজ করার মাধ্যমে দেখেন টেবিলটা কত স্মার্ট হয়েছে। এইটা হচ্ছে আজকালকার মডার্ন ডিজাইন, এবং এই সেন্সটা মানে এটা তো একটা এক্সাম্পল, বাট আপনি যদি সেন্সটা বুঝেন আপনি কিন্তু আপনার যে কোনো ফিগার বা যে কোনো প্রেজেন্টেশন স্লাইডের যে অ্যাস্থেটিকটা আপনি ডিজাইন করবেন সেইখানে আপনি এই গ্রামার গুলো ইউজ করতে পারেন। তো এটা ছিল একটা এক্সাম্পল। তো এইটার লিংকটা আমরা আপনার সাথে শেয়ার করবো। এরকম আরো কয়েকটা এক্সাম্পল আছে টেবিলের ক্ষেত্রে, ওই ম্যাপিং এর ক্ষেত্রে, বিভিন্ন ফিগারের ক্ষেত্রে, সেগুলো আপনারা দেখলে কিছুটা আইডিয়া পাবেন, এবং সেখান থেকে সব নিতে হবে তা না, কিছু কিছু সেন্স আপনি ওখান থেকে নিতে পারেন যেটা আপনার কাছে মনে হবে যে অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা একটু দেখাইলাম। এখন আসিফ তুমি কন্টিনিউ করো। থ্যাংক ইউ সো মাচ স্যার। আসলে মানে কয়েকটা সিম্পল স্টেপস এর মাধ্যমে আমাদের যে কোনো ডেটা অনেক সুন্দর হতে পারে। এরকম আরো কিছু সুন্দর এক্সাম্পল স্যারের কাছে আছে, স্যার আমাদের সাথে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। ওকে স্যার, লেটস মুভ অন। আমরা আসলে ওই যে 3টা পারপাস দিয়ে স্টার্ট করছিলাম আমাদের প্রেজেন্টেশনের, সবগুলো কিন্তু আমরা কিছু এক্সাম্পলস দেখলাম যে এই পারপাসগুলোকে আমরা কিভাবে আমাদের স্লাইডে অ্যাচিভ করতে পারি। এবং একটা জিনিস একটু খেয়াল করে দেখি, এই স্টেপগুলো ফলো করার জন্য আমাদের কিন্তু কোনো অ্যাডভান্সড পাওয়ার পয়েন্ট নলেজের প্রয়োজন নাই। আমরা জানি না এমন কিছু না, এমন কোনো স্টেপ এখানে বলা হয় না যেটা আমাকে নতুন করে কয়েক ঘন্টার টিউটোরিয়াল দেখে শিখতে হবে। উই অলরেডি নো হাউ টু ইমপ্লিমেন্ট দিস থিংস। আমরা জাস্ট কিছু ডুজ এন্ড ডোন্টস দিলাম যেটা আমাদের প্রেজেন্টেশনকে আরো সুন্দর করতে পারে, ওইটা কিওয়ার্ড যেটা এফেক্টিভ করতে পারে, কার্যকর, এফেক্টিভ, অল্প কথায় বেশি অ্যাকশন। সো নেক্সট আমরা ওয়্যার ক্যান উই টেক আওয়ার প্রেজেন্টেশনস। আমাদের এখন যে আজকের প্রেজেন্টেশনটা আমাদের হলো বা সেশনটা হচ্ছে, এটার পরে আমাদের নেক্সট স্টেপ কি? ওই যে প্রথমে বলছিলাম অ্যাকশনেবল স্টেপস দিতে হবে অডিয়েন্সকে, সেই কাজটা করতেছি আর কি। মানে নিজে যেটা তোমাদেরকে বা আমরা নিজেরা প্রিচ করতে চাচ্ছি, আমরা নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করতেছি। সো হোয়াট ক্যান উই ডু নেক্সট? ফার্স্ট অফ অল উই শুড ওয়াচ এন্ড লার্ন। যারা বিভিন্ন ফিল্ডের বেস্ট পারফর্মার্স আছে তারা কিভাবে তাদের কাজকে ওয়ার্ল্ডের সামনে তুলে ধরে সেটা দেখার জন্য টেড টক্স, টক্স এট গুগল, তারপরে বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলোর কি নোট স্পিচ যেগুলো অনলাইনে দেওয়া হয়, এমনকি আমাদের এসটিআই কনফারেন্সের বিভিন্ন ইন্টারন্যাশনাল স্পিকাররা আসছিলেন। গত 2টা বছর আমাদের এসটিআই কনফারেন্স হয়েছে, এই কি নোট স্পিচগুলো কিন্তু ইউটিউবে আপলোড করা হয়, ইউটিউবে। আমরা এই প্রেজেন্টেশনগুলো দেখে তাদের প্রেজেন্টেশন স্টাইল এবং তাদের প্রেজেন্টেশন কন্টেন্ট এগুলা শেখার চেষ্টা করব। 2 নম্বর হলো যে নাও দ্যাট উই লার্ন সামথিং নিউ, কিছু নতুন জিনিস যেহেতু আমরা শিখলাম আজকে, আমরা আমাদেরই কিন্তু নিজেদের তৈরি করা কিছু প্রেজেন্টেশন স্লাইড আছে, হয়তো বা আমি এই সেমিস্টারে তৈরি করছি বা গত সেমিস্টারে তৈরি করছি, এগুলো আমরা একটু রিভিজিট করি। আচ্ছা দেখি আজকে যে পয়েন্টগুলো আমরা আলোচনা করলাম, ডিসকাস করলাম, এগুলোর কোনগুলো আমরা সেখানে ইমপ্লিমেন্ট করতে পারি বা অ্যাপ্লাই করে আমাদের সাইটটাকে বেটার করতে পারি কিনা। আর প্র্যাকটিসের তো আসলে কোনো অল্টারনেট নাই। 1 নাম্বার হলো আমাদের খুব বেশি, আমি স্টুডেন্টদের ভিতরে আমরা একটা ল্যাকিং দেখি যে আমরা ওই যে স্লাইড তৈরি করে চলে আসি কিন্তু প্র্যাকটিস করি না, টাইম ট্রায়াল করি না, কোন স্লাইডের পরে কোন স্লাইড আসলে আমি কি বলবো, প্র্যাকটিসটা করা হয় না। সো যত আমি নিজে নিজে প্র্যাকটিস করব এবং ছোট বড় বিভিন্ন অডিয়েন্সের সামনে প্র্যাকটিস করব, তত আমার স্কিল ইমপ্রুভ করবে। এবং বলা হয় যে প্র্যাকটিস মেক্স পারফেক্ট। আসলে পারফেকশন ইজ নট দ্য গোল। গোল হচ্ছে প্রতিদিন যেন আমাদের কিছু ইমপ্রুভমেন্ট হয়, বেটারমেন্ট হয়। সো প্র্যাকটিস করলে আমরা বেটার হতে পারবো, পারফেক্ট হওয়ার দরকার নেই। এরপরে যেটা, এটা আমি একটু ছেড়ে দিচ্ছি সবার জন্য, আমরা নিজের একটু এক্সপ্লোর করব, বিশেষ করে ওয়ার্কশপ, ওয়েবিনার, সেমিনার এই টাইপের কনটেক্সটে আমরা আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডের ভিতরে বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ টুল এমবেড করতে পারি। আমরা নিজেরা সার্চ করব মেন্টিমিটার্স, পোলস এভরিওয়্যার। আমি আমার ক্লাসেও মেন্টিমিটার ইউজ করে কয়েকটা ইন্টারঅ্যাক্টিভ সেশন নিয়েছিলাম, যদিও আজকে টাইম কম বলে এই জিনিসগুলোর ভিতরে এক্সপ্লোর করতে পারিনি। আমরা নিজেরা একটু দেখবো যে পাওয়ার পয়েন্ট স্লাইডের ভিতরেই পোল এমবেড করা যায়। তো অডিয়েন্স পাওয়ার পয়েন্টে দেখবে তার অপশন কি কি, আর সে মোবাইলে লগ ইন করে অপশনগুলো এন্টার করবে, রিয়েল টাইমে ওই পোলের ক্যালকুলেশন গুলো স্লাইডে শো করতে থাকবে। খুবই ইন্টারেস্টিং ওয়ে টু ইন্টারঅ্যাক্ট উইথ ইউর অডিয়েন্স। আর লাস্টলি
যে বললাম যে আমরা যে পাওয়ার পয়েন্টের কথা বলতেছি, এই পাওয়ার পয়েন্ট ইজ জাস্ট এ টুল, আসল কথা তো আমার প্রেজেন্টেশন। সো এই পাওয়ার পয়েন্টের মতো কিন্তু আরো অনেক টুল আছে, সেগুলো আমরা একটু এক্সপ্লোর করতে পারি। যেমন খুবই ডাইনামিক একটা প্রেজেন্টেশন প্ল্যাটফর্ম হচ্ছে প্রেজি। ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন বড় বড় টক দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রেজেন্টাররা প্রেজি ব্যবহার করেন। এই প্রেজির উপরে আমাদের ট্রিপল ই ডিপার্টমেন্টের যে ইউটিউব চ্যানেল প্লাস আমাদের সিটিএল এর যে ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলগুলোতে একটা খুব মোটামুটি কম্প্রিহেন্সিভ একটা টিউটোরিয়াল ভিডিও বাংলাতে করা আছে, আমরা চাইলে সেটা দেখতে পারি। আমি একটু পরে লিংক শেয়ার করে দিচ্ছি। এগুলো আমরা নিজেরা এক্সপ্লোর করব। লাস্টলি সো আমরা এই সেশন থেকে এই যে এতক্ষণ আমরা কথা বললাম, কি কি আমাদের টেক অ্যাওয়ে, আমরা কি কি মূল মেসেজ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন করার অ্যাপ্রোচটাকে রিথিঙ্ক করতে হবে। আমরা প্রেজেন্টেশন বলতে কিছু স্লাইড আর সেই স্লাইড শো করা, পড়ে শোনানো, দিস ইজ নট দি অ্যাপ্রোচ। আমাদেরকে চিন্তা করতে হবে এভাবে যে আমরা আমাদের অডিয়েন্সকে নিয়ে একটা জার্নিতে নিয়ে যাবো, একটা স্টোরি ফ্রম স্টার্ট টু ফিনিশ। দিস ইজ হাউ উই শুড থিঙ্ক অ্যাবাউট প্রেজেন্টেশন। সো প্রেজেন্টেশনের ব্যাপারে আমাদের মাইন্ডসেটকে চেঞ্জ করা, প্রেজেন্টেশনে অনেক রকমের ইনফরমেশন, অনেক রকমের টেক্সট না দিয়ে কিভাবে এফেক্টিভ করা যায় ইউজিং লেস টেক্সট, মোর গ্রাফিক্স এবং স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রফেশনাল ফন্টস অ্যান্ড কালার্স, সেটা আমরা দেখলাম। এবং লাস্টলি আমরা এমন কিছু এক্সপ্লোর করার মতন কিছু আইডিয়া পেলাম, যেটা হচ্ছে আমরা পরবর্তীতে আরো ফার্দার এক্সপ্লোর করে আমাদের প্রেজেন্টেশনগুলোকে ইমপ্রুভ করতে পারি। এগুলো হচ্ছে আমাদের এই সেশনের সেকেন্ড সেশনের টেকঅ্যাওয়ে।